ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো গত বেশ কিছু ভিডিওতে আমরা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি সবিস্তারে। তো আজকের ভিডিওতেও আমরা গত 11 তারিখের ভিডিও 11 তারিখে যে ইন্টারভিউটি হয়েছে সেই ইন্টারভিউর বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে সবিস্তারে আলোচনা করব। 11 তারিখের আরও কিছু প্রশ্ন যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে। তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও যদি তোমরা পুরনো যে সমস্ত ইন্টারভিউ হয়েছে সেই সমস্ত ইন্টারভিউর কোয়েশ্চেন এবং অ্যান্সার তোমরা দেখে যেতে চাও। তো প্রথম প্রশ্ন আছে, বাচ্চাদের জল অপচয় এবং জল সংরক্ষণের ধারণা কীভাবে দেবেন? উদাহরণ এবং ব্যবহারিক কাজের মাধ্যমে জলের গুরুত্ব এবং সংরক্ষণের উপায় শেখানো যেতে পারে। পদ্ধতি কীভাবে? বাচ্চাদের দৈনন্দিন জীবনে উদাহরণ দিয়ে, যেমন দাঁত ব্রাশ করার সময় কল বন্ধ রাখা। আমরা অনেক সময় বেশি যখন দাঁত ব্রাশ করি সেই সময় ট্যাপটি খোলা রাখি, তো সেটাকে বন্ধ করতে হবে। এবং হাত পা ধোয়ার সময় বা জল যখন আমরা ব্যবহার করি সেখানে অতিরিক্ত ব্যবহার অর্থাৎ অপব্যবহার যেন আমরা না করি, অপচয় যেন আমরা না করি। এছাড়া সংরক্ষণের ক্ষেত্রে আমরা বলতে পারি বৃষ্টির জল ছাদে যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং সেই জল আমরা পরবর্তীকালে গাছের পরিচর্যার জন্য আমরা বাগানে দিতে পারি, তো এটাও কিন্তু সংরক্ষণের একটা শিক্ষার দিক হিসেবে আমরা তাদেরকে শেখাতে পারি। এইভাবেই জলের গুরুত্ব আমরা ব্যাখ্যা করব যে জল হচ্ছে জীবন। জল ছাড়া মানুষ কেন পৃথিবীর বা প্রকৃতির কোনো জীবই বাঁচতে পারে না। তাই খরা হলে কিন্তু দেখা যায় যে খরার কারণে জলের অভাবে গাছপালা সবাই মরে যায়। তো এই কারণে জলের গুরুত্ব অপরিসীম, এই ব্যাখ্যা এই গুরুত্ব তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে এই ধারণা দিতে হবে যে জল অপচয় করা কিন্তু আমাদের একদমই উচিত নয়। কাজী নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা এবং সঞ্চিতা। অন্যান্য কাব্যগ্রন্থ বিষের বাসী, ভাঙার গান ইত্যাদি। ট্রাফিক সিগন্যালে লাল রং থাকে কেন? কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় এটি দূর থেকে সহজেই দেখা যায় এবং বিপদ বোঝাতেও এটি ব্যবহৃত হয়। লাল আলোর বিক্ষেপণ কম হয়, ফলে কুয়াশা বা ধোঁয়াতেও লাল আলো অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়, যা দ্রুত থামার সংকেত হিসেবে কার্যকর। বাটারফ্লাই বানান জিজ্ঞাসা করা হয়েছিল, BUTTERFLY। বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদান ছাড়া আর কি কাজ থাকে? পরীক্ষা পরিচালনা, খাতা দেখা, অভিভাবক শিক্ষক মিটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সাহায্য করা। এছাড়াও শিক্ষকদের শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক এবং সহপাঠক্রমিক কাজেও তাদেরকে যুক্ত থাকতে হয়। তাহলে কী কী করতে হয়? পরীক্ষা পরিচালনা, খাতা দেখা, অভিভাবক শিক্ষক মিটিং, সাংস্কৃতিক অনুষ্ঠানে সাহায্য করা। এছাড়াও তাদেরকে প্রশাসনিক এবং সহপাঠক্রমিক কাজেও যুক্ত থাকতে হয়। অ্যামেজ আর বাচ্চাদের কীভাবে বোঝাবেন? উদাহরণ এবং খেলার মাধ্যমে বোঝানো যেতে পারে। প্রথমত এরমভাবেই বোঝাতে হবে যে হচ্ছে এমন এমন একজন যে কিন্তু সবসময় আয়ের পাশেই বসে। যেমন তোমাদের ক্লাসে সঞ্চিতা এবং রনিতা, তোমরা যেমন প্রত্যেক দিন এসে পাশাপাশি বসো, আয়ও কিন্তু একই রকমভাবে সবসময় অ্যামের পাশেই বসে। এবং হি ইজ কোথায় বসে? ইজ সবসময় যখন একজন থাকে একজনের পাশে বসে। তাদের কাছে যদি সিঙ্গুলার এবং প্লুরাল ধারণাটি স্পষ্ট হয় তাহলে বলা যেতে পারে যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা সবসময় ইজ ব্যবহার করি, যেমন হি, সি, ইট। আর যখন প্লুরাল নাউন হয়, যখন একের বেশি হয়, তখন আমরা কিন্তু আর ব্যবহার করি, যেমন উই, দে, ইউ। এবার ইউটা আমরা জানি এক্সেপশন, কারণ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা শব্দ যে শব্দটা আমরা তুমি বা তোমরা অর্থে ব্যবহার করি। তো এখানে তোমরা অর্থই ধরা হয়, তার জন্য আমরা কিন্তু ইউকেও প্লুরাল হিসেবেই দেখি, তাই ইউর পাশেও আমরা আর বসাতে পারি। এইভাবে কিন্তু বোঝানো যেতে পারে। এর পরের প্রশ্ন, ভাষা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করা এবং সাংস্কৃতিক স্বায়ত্তশাসন রক্ষা করা। তাহলে বাংলাদেশে যে রাষ্ট্রভাষা ছিল, রাষ্ট্রভাষা বাংলা আর কি, সেইটা পূর্ব পাকিস্তান তখন, তো পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু একটা মাতৃভাষার লড়াই হয়েছিল। তো এই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল তাদের মাতৃভাষা বাংলাকে অন্যতম একটি রাষ্ট্রীয় ভাষা হিসাবে বা রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করা বাংলাকে, এবং তাদের সাংস্কৃতিক স্বায়ত্তশাসন রক্ষা করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম বলুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম আনন্দমঠ। এছাড়াও তার অন্যান্য উপন্যাসগুলি হলো কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। আনন্দমঠ, এছাড়াও আর কি কি?
আর হচ্ছে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। ভরের সাথে বেগের সম্পর্ক কী? আমরা জানি যে ভর বাড়লে বেগ বাড়ে, এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। ভরবেগ ইকুয়ালটুই হচ্ছে ভর ইন্টু বেগ। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী ভর ও বেগের গুণফলকেই আমরা মোমেন্টাম বলি বা ভরবেগ বলি, অর্থাৎ পি ইকুয়াল টু এমভি। ভর বাড়লে বা বেগ বাড়লে ভরবেগ বাড়ে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকেই আমরা পাই কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। পরের প্রশ্ন, সসীম এবং অসীমের ধারণা বাচ্চাদের কিভাবে দেবেন? প্রথমত হচ্ছে গণনাযোগ্য বা অগণনাযোগ্য, এই দুই বস্তুর উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি। যেমন একটি বাক্সে থাকা মার্বেলের সংখ্যা আর আকাশে থাকা তারার সংখ্যা। আমরা প্রথমেই বলতে পারি শিশুদের যে এই বাক্সে থাকা কতগুলি মার্বেল রয়েছে সেগুলো তোমরা গুনতে পারছো? তো ওরা যখন বলবে হ্যাঁ এখানে 5টি মার্বেল রয়েছে, তো তার মানে আমি বলবো যে আচ্ছা তার মানে 5টি মার্বেলকে আমরা গুনতে পারছি, গণনা করতে পারছি, তাহলে এটাকে আমরা বলবো সসীম, ঠিক আছে, বা ফাইনাইট। আর যখন বলবো যে আকাশের তারা তো গুণে শেষ করা যায় না, বা সমুদ্রের জলে ফোঁটার সংখ্যা, তো এটা তো গুণে শেষ করা যায় না, যেটা গণনা করা যায় না বা যার কোনো শেষ নেই তাকে আমরা বলি অসীম বা ইনফাইনাইট। ইনফিনিট যেরকমভাবে উচ্চারণ করবে। আচ্ছা, মিড ডে মিলে কী কী খাবার রাখলে বাচ্চারা ঠিকঠাক পুষ্টি পাবে? মিড ডে মিলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার রাখতে হবে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন থাকবে এরকম খাবার, অর্থাৎ শাকসবজি প্রচুর পরিমাণে, মাছ, ডিম, কখনো কখনো মাংস, এবং প্রচুর পরিমাণে শাকসবজি রাখতে হবে যেখানে মিনারেলস থাকবে প্রচুর, খনিজ দ্রব্য থাকবে। তাহলে মিড ডে মিলের সুষম খাদ্য তালিকা এরকমই থাকা উচিত, যাতে যেমন ভাত বা রুটি থাকবে কার্বোহাইড্রেট, ডাল, ডিম এগুলোতে থাকবে প্রোটিন, এবং সবজিতে কী থাকবে? সবজিতে থাকবে মিনারেল সমৃদ্ধ খাবার। তা এই ছিল আজকের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনগুলো 11 তারিখের কিছু কোয়েশ্চেন যেগুলো বাকি ছিল সেগুলো আমি এখানে কভার আপ করে দিলাম। এরপর আগামীকাল 12 তারিখের যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি সবিস্তারে এই চ্যানেলে আলোচনা করব। তো সুতরাং অবশ্যই চ্যানেলে প্রত্যেক দিনের যে ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।